দর্শক, হঠাৎ করেই বৈষম্য বিরোধী ছাত্রনেতা বলেন, সমন্বয়ক বলেন বা এনসিপি নেতা বলেন, এদের মুখে উল্টা সুর কেন আমরা শুনতে পাচ্ছি? তারা কি ভয় পেয়ে গেছে? নাকি অতীতকে ভুলে গেছে? নাকি দুটো একসাথেই ঘটেছে? নাকি সবকিছু মিলিয়ে তারা একটা তালগোল পাকিয়ে ফেলেছে? গতকাল সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নানান রকমের অভিযান চালিয়েছে এবং সেনাপ্রধান খুব কড়া বার্তা প্রদান করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং তিনি বলেছেন যে কোথাও যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয় তাহলে সেনাবাহিনী সেটাকে কোনোভাবে বরদাস্ত করবে না। অর্থাৎ সেনাবাহিনী আইন শৃঙ্খলার বিষয়ে এখন থেকে খুব কঠোর অবস্থানে যাবে। এটা শুনে কি এনসিপি নেতারা ভয় পেয়ে গেলেন? আসেন, আজকে কি হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করে নিই। গত কয়েকদিন ধরে বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র পদ ফিরে পেয়ে শপথ গ্রহণের জন্য আন্দোলন করে আসছেন এবং এমনভাবে আন্দোলন করছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন তারা তালা দিয়ে বন্ধ করে দিয়েছে এবং রাজপথ দখল করেছে যতক্ষণ পর্যন্ত তার আদালতের রায় না হয় এবং শপথ গ্রহণ না করানো হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আজকে আদালত রায় দিয়েছে, তাকে শপথ পড়াতে আর কোনো সমস্যা নেই। এটা শুনেই সার্জিস আলম বললেন যে এইভাবে মব সৃষ্টি করে যদি আদালতের রায় পরিবর্তন করা যায় তাহলে আদালতের কি দরকার? আর এই কথা শুনে তো আমি তাজ্জব হয়ে গেছি এবং আমার মতো নিশ্চয়ই আপনারা যারা আছেন তারা সকলেই তাজ্জব হয়ে গেছেন। কারণ এই যে মব, এই মব কালচারটাই তো সৃষ্টি করেছিল তারা। মব শব্দটাকে বাংলাদেশের আপামর জনতার কাছে পৌঁছে দিয়েছে তারা। এবং মবের কারণে বাংলাদেশের নাম কেউ কেউ তাচ্ছিল্য করে বলে মবের মুল্লুক। একসময় যে শব্দটা ছিল মগের মুল্লুক, সেই মগের মুল্লুক থেকে এখন বলা হয় মবের মুল্লুক। সেই মব সৃষ্টিকারী নিজেরাই আজকে অন্যদেরকে মবের কথা বলছে, আদালতকে বলছে যে মব সৃষ্টি করে যদি আদালতের রায় পরিবর্তন করা যায় তাহলে আদালতের কি দরকার? কেন? আপনারা তো ক্ষমতা গ্রহণের পরপরই ৮ আগস্টের পরে আদালত প্রাঙ্গণে মব সৃষ্টি করেন নাই, বলেন নাই রাজুতে আয়, তারপরে সমবেতভাবে আদালত ঘিরে রেখেছিলেন এবং বিভিন্ন এজেন্ডা দিয়েছিলেন। এইটা করতে হবে, না হলে বেরোতে পারবে না, এইটা করতে হবে, না হলে ছাড়া হবে না, এইটা এখনই করতে হবে। এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ নজরুল ছোট্ট একটা ভিডিও বার্তা দিলেন যে খুব একটা বড় সুখবর আসছে, তোমরা ধৈর্য ধরো। এটা কি আমরা দেখি নাই? আদালত প্রাঙ্গণ ঘিরে রেখেছিলেন, সব বিচারকরা, আদালতের সমস্ত স্টাফরা অবরুদ্ধ হয়েছিল, এটাকে আমরা দেখি নাই? শুধু কি এরকম একটি মব? সারা দেশে অসংখ্য মব সৃষ্টি করেছেন। ইভেন লাস্ট মব সৃষ্টি করেছে আপনাদের লোকজন মাত্র 2 দিন আগে থানায় গিয়ে। আপনারা মাত্র কয়েকদিন আগে যমুনার সামনে অবস্থান নিয়ে মব সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক না হোক সেটা আমার এখানে বক্তব্যের বিষয় না। আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে আপনারা যমুনার সামনে মব সৃষ্টি করেছিলেন। সেই আপনারাই এখন কিভাবে মবের বিরুদ্ধে কথা বলছেন? তার মানে কি ভুলে গেলেন নাকি আপনারা আর এখন থেকে এই জাতীয় মব কালচার করতে চাচ্ছেন না? বরং সেটাই বলা ভালো ভালো ছিল যে এ পর্যন্ত যা মব সৃষ্টি হয়ে গেছে আর যেন এই ধরনের কাজ কেউ না করে। কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রাখার কোনো প্রয়োজন ছিল বলে সাধারণ মানুষ মনে করে না। সেনাবাহিনীর শক্ত অবস্থানের, বিশেষ করে সেনাপ্রধানের শক্ত বক্তব্যের পরে আপনাদের গলার সুর নরম হওয়া শুরু করেছে। কেন হঠাৎ করে কি আপনারা ভয় পেয়ে গেলেন? এতদিন যে যেখানে বসে যা খুশি তাই করেছেন, যা বলেছেন তাই করিয়ে ছেড়েছেন, সেই জায়গা থেকে কি হঠাৎ আপনাদের মধ্যে ভয় ঢুকে গেল? আপনারা কি সেই ভয়ে গুটিয়ে আসছেন? আবার অন্যদিকে বিএনপিও কিন্তু শক্ত অবস্থানে এবং বলা যায় যে অনেকটা বিএনপি এবং আপনারা মুখোমুখি অবস্থায় চলে এসছেন। এর কারণে কি কিছুটা হলেও আপনারা ভয় পেয়ে পিছু হটতে শুরু করেছেন? আপনাদের এক উপদেষ্টার আজকে একটা ফেসবুক স্ট্যাটাস যদি আমরা পড়ি এবং পর্যালোচনা করি তাহলে কি আসে দেখা যাক। এবং যে পোস্টটি করেছে মাহফুজা আলম এবং সেই পোস্টকে আবার কপি করে রিপোস্ট করেছে হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ জেনে শুনে বুঝেই তিনি এই কাজটি করেছেন, অর্থাৎ এই কাজের সাথে তিনি সম্মত, এটা বলা যায়। যে পোস্টটা মাহফুজ আলম লিখেছেন এবং হাসনাত আব্দুল্লাহ আবার শেয়ার করেছেন সেটি যদি পড়ি তাহলে হচ্ছে, ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। কথাটাকে যথেষ্ট গুরুত্ব দিই আমি, সঠিক কথা। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। পুরাতন যে কোনো বক্তব্য শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলো আমি আন্তরিকভাবে দুঃখিত। সেগুলোর জন্য আপনি আন্তরিকভাবে দুঃখিত এবং এই দুঃখ কিন্তু অনেকবারই প্রকাশ করেছেন মাহফুজ আব্দুল্লাহ বা মাহফুজ আলম। এবং দেখেছি যে অনেক পোস্ট দেওয়ার পরপরই তিনি আবার ডিলিটও করে দিয়েছেন।
সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে যেতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের, এ পরীক্ষা উতরে যেতেই হবে। হ্যাঁ, জুলাই অভ্যুত্থান নিয়ে যদি বলি তাহলে কিন্তু আপামর জনসাধারণ আপনাদের সাথে ছিল। আমরা কিন্তু সবাই আপনাদেরকে সমর্থন করেছিলাম এবং আমাদের বড় ধরনের একটা প্রত্যাশা ছিল যে এই যে পচা জীর্ণ ঘুণে ধরা হিংসাত্মক রাজনীতি, হানাহানির রাজনীতি, মারামারির রাজনীতি, ক্ষমতার রাজনীতি, লুটের রাজনীতি, হত্যা সন্ত্রাস গুমের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এদের দ্বারা আমরা ভবিষ্যতে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে তৈরি করতে পারবো, সেই ভরসা কিন্তু আপনাদের উপরে করেছিলাম। যে পোস্টটি আপনি আজকে করেছেন যদি সঠিক উপলব্ধি থেকে করেন, এই উপলব্ধিটা যদি আপনাদের যেদিনকে ক্ষমতায় শপথ নিয়েছে বর্তমান সরকার, সেদিনকে যদি করতেন, দেশের মানুষ হাততালি দিয়ে আপনাকে বাহবা দিত। আজকে যে পোস্টটাকে আমরা বলছি যে আপনারা কি ভয়ে পিছু হটছেন, সেদিনকে হতো যে অত্যন্ত বিচক্ষণ একটা পোস্ট এবং আপনাদেরকে মনে করা হতো যে তীক্ষ্ণ এবং ধী বুদ্ধি সম্পন্ন এবং বিচক্ষণ এবং ট্যালেন্টেড ছেলেরা সত্যিকার অর্থেই সামনে এসেছে। কিন্তু সেদিনেরটা আপনারা করতে পারেননি। এই ট্রেন অনেক আগে চলে গেছে, এই ট্রেন ধরে এখন আর কোনো লাভ নেই। এটা একবার পোস্ট হোক আর হাজারবার শেয়ার হোক, তাতে কিছু এসে যায় না। কারণ জুলাই অভ্যুত্থানের সময় আপনাদের সামনে যে ধরনের মানুষ ছিল, যারা ছিল, আমরা ছিলাম সাধারণ মানুষ, রাজনৈতিক মানুষ ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, রাজনৈতিক কর্মীরা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে আপনাদের পিছন থেকে সরে যাচ্ছে আপনাদের বিগত এই কয়েক মাসের কর্মকাণ্ডের কারণে। আপনারা ফেসবুক পোস্ট আপনাদের যতটা শেয়ার হয়, যতটা লাইক হয়, যতটা কমেন্ট হয়, আপনারা ডাক দিলে কিন্তু ততগুলো মানুষ এখন আর পাচ্ছেন না। সামান্য কিছু মানুষ নিয়ে বিএনপির মতো একটা বৃহত্তর দল, বলতে গেলে বাংলাদেশের প্রধান বৃহত্তর দল হচ্ছে বিএনপি, সেই দলের বিপক্ষে আপনারা লেগেছেন। আপনারা যে কয়জন কর্মী আপনারা ওখানে দেখি বিভিন্ন সমাবেশে হাজির করেন, বিএনপি যদি একটা ওয়ার্ড থেকে ডাক দেয়, এর চেয়ে বেশি কর্মী বেরিয়ে আসবে। সেই বিএনপি যারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে পাশে ছিল, নীরব থেকে আপনাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা দিয়ে গেছে, তাদের সাথে মিলেমিশে রাজনীতি করাটাই আপনাদের পক্ষে বোধহয় ভালো ছিল। আপনারা সেটা না করে একটা বিভাজনের রাজনীতি আবার করেছেন। যে বৈষম্যহীনতার কথা আপনারা বলেছেন, সেই বৈষম্য বিএনপির সাথেও আপনারা সৃষ্টি করে চলেছেন। আপনাদের উচিত সবার জন্য সমান লেভেল প্লেয়িং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। আর একটা পোস্ট আছে হাসনাত আবদুল্লাহ নিজের, এই পোস্টটি একটু বড়, তারপরেও শুনি। জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান। এই বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশ বিদেশে অনেকে নাখোশ হয়েছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এসেছে। আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ ১.৫ যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ তার দেশি বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীন পায়তারা করবে। দেশ ও জাতির প্রতি দায় ও দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। দেশ ও জাতির জন্য এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। কথা, চমৎকার কথা লিখেছেন, কিন্তু কথাগুলো আপনারা কি ভুলে যান নাকি আপনারা বুঝে শুনে এটাকে মানতে চান না? একটা জিনিস আমার কাছে বারবারই রিয়েলাইজেশন হয়, আপনারা বিষয়টাকে কিভাবে নেবেন আমি জানি না এবং আমার কথা হয়তো আপনাদের কাছে পৌঁছবে না। সেটা হচ্ছে যে আমার দৃষ্টিতে আপনারা ছিলেন বীর। বীর সাধারণত নেতা হতে পারে না। বীর যোদ্ধা, যুদ্ধ করবে, কিন্তু নেতৃত্ব দেবে অন্যজনে। নেতৃত্ব যারা দেবে তারা ঠান্ডা মাথায় পরিকল্পনাগুলো করবে এবং পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করবে মাঠে বীরেরা। আপনারা ছিলেন সেই জুলাই অভ্যুত্থানের বীর। আপনাদের কোনোভাবেই উচিত হয়নি নেতৃত্বের সামনে আসার।
এখনো সময় আছে। আপনাদের উচিত নেতৃত্বটাকে ছেড়ে দেওয়া। নেতৃত্ব যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, যারা ঠান্ডা মাথায় ছক এঁকে প্ল্যান এক্সিকিউট করাতে পারে, তারা হচ্ছে নেতা। আর আপনারা হচ্ছেন যোদ্ধা। আপনারা সম্মুখ সমরে থেকে মাঠে লড়াই করবেন। আপনাদের উচিত এখনো মাঠের লড়াইয়ে থাকা এবং বিগত দিনে যা হয়েছে সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে সুন্দরভাবে কিভাবে 18 কোটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন, সেই দিকে আপনাদের বেশি মাত্রায় মনোযোগ দেওয়া উচিত। না হলে হবে কি, দিন শেষে যে লাউ সেই কদু, এই কথাটা আমি অনেকবার বলে থাকি যে আজকে 54 বছর ধরে যে রাজনীতি দেখে আসছি, সেই একই রাজনীতি যদি আপনারা আবার উপহার দেন, তাহলে মানুষ তো বলে উঠবে আগেই ভালো ছিল। এবং সেই কথাটি বলা শুরু করেছে। সেখান থেকে আপনাদেরকে বেরোতে হবে। আপনাদের উচিত, বারবার আমি এই কথাটি বলছি, যে সাধারণ মানুষের কাছে যান। মানুষ কি চায়, মানুষ কি বলতে চাচ্ছে, মানুষের কিসে ভালো হবে, সেগুলো বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আপনারা অ্যাক্ট করুন। শুনতে পাচ্ছি যে গতকালকে আমরা একটা জিনিস দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনারা এক ধরনের কথা বললেন যে এই নির্বাচন কমিশনে যারা বসে আছে তারা বিএনপি পন্থী এবং এই নির্বাচন কমিশন হলো বিএনপির অফিস। এবং আজকেই শুনছি যে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার জন্য সরকার ভাবছে এবং অবিলম্বেই হয়তো নির্বাচন কমিশনকে সরকার চিঠি দিবে। অর্থাৎ এই নির্বাচন কমিশনকে কেন চিঠি দেবে? নির্বাচন কমিশন ভেঙে নির্বাচন কমিশন তৈরি করতে তো খুব একটা সময় লাগতো না। সরকার তো সেই দিকে নজর দেয়নি। আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে এই নির্বাচন কমিশনের আন্ডারে কি আপনারা অংশগ্রহণ করবেন? ইতোমধ্যেই আমরা শুনেছি যে হাসনাত আব্দুল্লাহ নাকি দক্ষিণ সিটির মেয়র হিসাবে নির্বাচন করবেন। অর্থাৎ তাহলে তো আপনারা এই নির্বাচন কমিশনকে মেনে নিচ্ছেন। তাহলে গতকালকে এই তামাশাটা কেন করলেন? সবগুলো বিষয়ে এখন কিন্তু মুহূর্তের মাঝে মানুষের মাঝে ছড়িয়ে যায়। মানুষ এইটা নিয়ে কসলা-কসলি করে একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। আজ থেকে ৩০-৪০ বছর আগের সেই দিন নাই যে ঢাকায় কি ঘটছে এটা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে না। এখন কিন্তু মুহূর্তের মাঝে পৌঁছে যায় যেকোনো জায়গায়। তাই আপনাদের উচিত সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া, সময় উপযোগী রাজনীতি করা। পুরাতন ধারা থেকে আপনারা বেরিয়ে আসেন, পুরাতন খোলসটাকে ঝেড়ে ফেলেন। নতুন মাথা, নতুন শক্তি, নতুন প্রাণ, নতুন চিন্তা, নতুন চেতনা, নতুন ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে আছে। সেই নতুনের নতুনত্ব আমাদেরকে দেন। আমরা যেন সগর্বে বলতে পারি যে না, নতুন মাথা থেকে নতুন স্বাদ, নতুন কিছু আমরা পেয়েছি। ধন্যবাদ সবাইকে।